হ্যালো স্টুডেন্ট, গুড আফটারনুন। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যে টপিকটা আলোচনা করব সেটা ক্লাস 7 এবং পরবর্তীকালে আমরা হায়ার স্টাডির ক্ষেত্রে বা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার ক্ষেত্রে সেগুলো আমরা আসতে দেখতে পাই। তো এই বিষয়টিকে আমি সিলেক্ট করার পিছনে একটা কারণ হচ্ছে এই টপিকটা খুবই ইন্টারেস্টিং এবং বোঝার দরকার আছে, এবং এই টপিকটা যাতে আমি ভালোভাবে বোঝাতে পারি স্টুডেন্টদের, সেটাই আমার মোটিভ। তো আলোচনা করা যাক। তো আজকে যে টপিকটা, যে আমরা যে এই যে সভ্যতার যে বিবর্তন দেখতে পাচ্ছি, যে আমরা একটা একটা টাইমে যেরকম পোশাক আশাক করতাম, যেরকম খাবার খেতাম, সেখান থেকে উঠে এসে যে আমরা এখন যে চেঞ্জেস কালচার, এই যে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, এত কিছু পরিবর্তন। তো এই ধারাটা কিভাবে হচ্ছে সেটা আমরা আলোচনা করব। আজকে আমাদের টপিক হচ্ছে মুঘল স্থাপত্যকলার বিবর্তন। তো এই টপিকটা আস্তে আস্তে উঠে যাচ্ছে বা এই টপিকটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তবুও আমি এই টপিকটাই চুজ করেছি বলবার ক্ষেত্রে, কারণ আমাদের জানাটা খুব দরকার। আমরা যদি প্রাচীন দিক ভারতে ফিরে যাই বা প্রাচীন পোর্শনে যদি ফিরে যাই, তো প্রথমে বলা যাচ্ছে যে আমরা যখন যেভাবে আমাদের যে যে যেমন কালচার ছিল, যে আমরা বনে ঘুরে বেড়াতাম, ফলমূল সংগ্রহ করতাম, সেখান থেকে তারা আসছে গুহার ভেতর আশ্রয় নিচ্ছে, কারণ জল ঝড় যাতে না হয়, খাবার পায়, জীবজন্তুর আক্রমণ এই সমস্ত থেকে বাঁচবার জন্য তারা গুহাতে আসছে। তো এরপর আস্তে আস্তে তারা খাবার সংগ্রহ থেকে খাবার উৎপাদকে পরিণত হচ্ছে, সেখান থেকে গ্রাম সমাজ উদ্বর্তন হচ্ছে, সেখান থেকে নগর উন্নয়ন হচ্ছে, সেখান থেকে নগরের বিস্তার হচ্ছে, গ্রামের উদ্বৃত্ত কাজে লাগিয়ে তারা গ্রাম থেকে কিছুটা জিনিস সংগ্রহ করে রেখে তারা সেখান থেকে শহরের দিকে যাচ্ছে এবং উন্নতি হচ্ছে। এই যে বড় আমরা 6th সেঞ্চুরি বিসিতে দেখছি যে নগরায়ণ ঘটছে, হরপ্পা সভ্যতার যে কালচার, এই যে বিবর্তন, এই যে তারা বড় বড় বাড়ি বানিয়েছিল, তা তো তাদের মাথা খাটিয়ে তারা তাদের কি বলবো তাদের উন্নতির চরমতম শিখরে পৌঁছেছিল। এই যে তারপর থেকে মন্দির, আমাদের সেকুলার কান্ট্রি, তো সেই জন্য বিভিন্ন রকম ধর্মের এখানে স্থান রয়েছে, তাদের বিভিন্ন রকম ধারাও রয়েছে, তাদের বিভিন্ন রকম কালচার রয়েছে, তাদের বিভিন্ন রকম খাবার দাবার রয়েছে, আচার আচরণ রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে। তো এই যে মুঘল স্থাপত্যের যে বিবর্তন, আমরা যদি এই এই জিনিসটাকে ফোকাস করি, তো এই যে সুলতানি পর্ব থেকেই এই যে মুঘল স্থাপত্যের বিবর্তনটা দেখতে পাবো। প্রথমে নাগর বেসর দাবির স্টাইল যে মন্দিরগুলো হতো, তারপর পাথর রক কেটে যে মন্দিরগুলো তৈরি করা হতো, সেগুলোও আমরা দেখেছি। এবং তার যে বিবর্তন, তার যে সুন্দরত্ব, তার যে কালচার, তাদের যে স্থাপত্য রীতি, তাদের যে তৈরি করার যে স্ট্রাকচার, সেগুলোও সম্পূর্ণ এদের থেকে আলাদা। এবং এদের যে স্ট্রাকচার, মুঘলরা যে জিনিসটাকে আপন করে নিয়েছিল সেটা হচ্ছে ইন্দো ইসলামিক আর্কিটেকচার। এদের যে ফর্ম ইন্দো ইসলামিক আর্কিটেকচার বলা যায়। তো আমরা যদি প্রথম ভূমিকাতে আসি, তাহলে আমরা সেক্ষেত্রে কি বলতে পারি, যে এই যে তাদের যে শিল্প ফর্ম, এই যে ইন্দো ইসলামিক যে শব্দটা আমি বারবার করে হাইলাইট করছি, ইন্দো ইসলামিক, ইন্দো অর্থাৎ ভারতীয় শিল্পরীতি এবং ইসলামিক অর্থাৎ তাদের পারস্য বা অন্য দেশ থেকে তারা বাবর গিয়েছিলেন বাইরের দেশে, 4 বছর তিনি রাজত্ব করতে পেরেছেন। তো সেই সময় তিনি বাইরের দেশের সঙ্গে তিনি ঘুরছেন এবং তিনি তাদের থেকে রীতিনীতি শিখছেন, তো সেখান থেকে সেটা এসে মিশ্রণ করছেন। আমরা জানি, এক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি যে একজন ভালো স্টুডেন্ট বা একজন খুব সুন্দর লেখে যে স্টুডেন্ট, সে কি করে, বাইরের জিনিসপত্রগুলোকে দেখে, তার চোখের মধ্যে বা মাথার মধ্যে সেগুলোকে নেয়। একজন আর্টিস্ট, একজন অভিনেতা, তিনিও বাইরের পরিবেশের সঙ্গে মিশেন, তিনি জিনিসপত্রগুলোকে আয়ত্ত করেন, জিনিসপত্রগুলোকে শেখেন। জিনিসপত্র যে কোনো কাজই ছোট নয়, আমরা জানি। তিনি সেই সেই জিনিসটাকে তার চরিত্রের মধ্যে আনার চেষ্টা করেন। তো ইনিও যে যখন বাইরে ঘুরছেন, তখন বাইরের যে সমস্ত রীতিনীতিটা তার ভালো লাগছে, যে এটা খুব সুন্দর, এটাকে আমি যদি আমার জায়গায় নিয়ে এসে যদি তৈরি করতে পারি, তাহলে আমার একটা নাম হবে। পরে আমি এটা নিয়ে আলোচনা করবো, এই পরের পয়েন্টে আসবো নিশ্চয়ই। এবং আর একটা বলা যাচ্ছে যে এই যে প্রাচীন যুগ থেকে যে বললাম নাগর বেসর দাবির স্টাইল, যে বড় হবে, নাট মন্দির হবে, এই যে স্টাইল তারা ফলো করতো, এইখান থেকে তারা বেরিয়ে এসে অন্য ধরনের একটা বানাচ্ছে। এবং তাদের যেহেতু মুসলিম যুগ বলা যায়, সেই সময় তারা মসজিদ, মসলিয়াম এগুলো তৈরি করছে। তো তাদের যে প্রথম বড় মসজিদ বলা যায়, সেটা বড় মসজিদ বা কোয়াতালিজম মস্ক। সেই আর্কিটেকচারটা এত সুন্দরভাবে বানানো, চারদিক দিয়ে বেরোনোর জায়গা, তারা প্রবেশ করতে পারবে, মাঝখানটা ফাঁকা জায়গা যেখানে বসে তারা শুক্রবারে নামাজ পড়তে পারবে এবং একসঙ্গে জমায়েত হতে পারবে। তাদের তো
কোনো মানে আমাদের যেরকম বহু দেবদেবীদের 33 কোটি বা রয়েছে, ওদের তো নিরাকার, ওদের কোনো নেই। তারা একটা পরম শক্তিকে, একটা শক্তি বা বিশ্বাসকে করে। তো সেক্ষেত্রে তারা যেভাবে আর কি রয়েছে সেভাবে তারা ওটাকে আপন করে নিচ্ছে এবং তারা বানাচ্ছে তাদের মতো করে, তাদের স্ট্রাকচার তাদের দেখা ভাবে বানাচ্ছে। পরবর্তীকালে বহু সৌধ আমরা জানি ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে বহু জিনিস নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়। যারা আক্রমণ করেছে বাইরের দেশ থেকে, বারবার আক্রমণ হয়েছে, সেই সময় ভেঙে গেছে বহু জিনিসপত্র। তো এইগুলো চলছে। তো এই যে ইন্দো ইসলামিক যে ভারতীয় রীতির সঙ্গে পারস্য বা আরো সমস্ত দেশের যে রীতির মিক্স কালচার, সেটাই হচ্ছে ইন্দো ইসলামিক আর্কিটেকচার, যেখানে তারা কালি ফর্ম, একটা গম্বুজ স্টাইল, খিলান, বড় একটা জায়গা, একটা বাগান টাইপ তারা এটা তৈরি করছে, গাছপালা বসাচ্ছে, চার বাগ বানাচ্ছে, মাঝখান থেকে ভাগ করে চারটা ভাগ বানাচ্ছে। তো ওই কুয়াতুল ইসলাম মস্ক বা বড় মসজিদ সেই সময় প্রতিষ্ঠা হচ্ছে কুতুবউদ্দিন আইবকের সময়। কুতুব মিনার তৈরি করছে, কুতুব মিনারে 5টা তলা, ঠিক আছে, পাতা ফুল ফল পাতা সুন্দর করে আর্কিটেকচার দিয়ে সুন্দর করে সাজানো, ভীষণ সুন্দর। এবং আমরা যদি এবার আমরা আসছি মেন পয়েন্টে, বিষয়বস্তুতে আসছি, বিষয়বস্তুতে ঢুকলাম। তো এখন এই যে বিষয়বস্তুটা আলোচনা করব, এখানে এই যে মুঘল আর্কিটেকচার যে ডেভেলপ করছে, যে মুঘল আর্কিটেকচার তারা কি কি ফর্ম করছে, কি কি ব্যবহার করছে আমরা জানবো। ঠিক আছে, বড় খিলান বললাম, যে একটা বড় জায়গাকে তারা একটা বেছে নিচ্ছে, তারপর বড় খিলান বানাচ্ছে, গম্বুজ স্টাইল, কালি, পেঁয়াজের কালির মতো একটা বানাচ্ছে। প্রথমে এটা ছোট ছিল, তার পরবর্তীকালে সেটা বড় হচ্ছে, যাতে সৌন্দর্য বাড়ে, দেখতে সুন্দর লাগে, সেই জন্য তারা সুন্দর করে তৈরি করছে। এরপর অলঙ্করণ দিচ্ছে সেটাকে পেত্রা স্টাইলে, পেত্রাদুরা স্টাইলে করছে, তার মধ্যে ক্যালিওগ্রাফিক ফর্ম করছে, তারা ভালো সেই সময় লিখতে পারে তাদেরকে দিয়ে ফর্ম করানো হচ্ছে, সুন্দর করে বানানো হচ্ছে, জালি রাখছে, বড় বড় দরজা রাখছে যাতে দিয়ে হাওয়া আসে এবং সেই জায়গাটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছে, তারা এটা দেখছে। এবং সামনে একটা জলের জায়গা রাখছে, যেটা বললাম চার বাগ বাগান, তার সামনে দিয়ে একটা জলাধার রাখছে, খুব সুন্দর আর্কিটেকচার তাদের ফর্ম করছে। তো বলছে যে তারা আমি বললাম খিলান আর্চের মতো স্টাইল, হর্স স্টেপিং টেকনিক, এই যে হর্স স্টেপিং টেকনিকে নামছে, পেঁয়াজের কালির মতো যে কালি ফর্ম করছে, এই যে বিভিন্ন রকম হচ্ছে, এটা আমরা দুটো ভাগে দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে দুটো ভাবে ডেভেলপ করছে। আগে তো তারা কিছুজন বানাচ্ছে, কিন্তু পরবর্তীকালে আকবরের সময় তারা আকবর লাল বেলে পাথরটাকে বেছে নিচ্ছে এটাকে সুন্দরভাবে তৈরি করার জন্য, এই স্ট্রাকচারগুলোকে। এবং পরবর্তীকালে শাহজাহানের সময় আমরা দেখতে পাচ্ছি মার্বেলকে বেছে নিয়ে, মার্বেলকে আপন করে নিয়ে কীভাবে তারা গ্লোরিফাই করছে এবং মার্বেলের সঙ্গে সঙ্গে কীভাবে স্থাপত্যকীর্তি নির্মাণ করছে। খোদিত নকশা তারা ওর মধ্যে ইউজ করছে যাতে আরো সুন্দর দেখায়। তো প্রথম আমরা যার নাম নেব সম্রাট বাবর। আমরা জানি যে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে দিয়ে তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছেন এবং সম্রাট বলা যায় তাকে প্রথম। এবং তিনি এই যে স্টাইল যে ফর্ম সেটার ভিত্তি রচনা করছেন, এবং ভিত্তি নয়, তিনি পরবর্তী জেনারেশনকে বা পরবর্তী তার যে সম্রাটগণ আসবেন তাদেরকে ইন্সপায়ার করছে, তাদেরকে এগিয়ে দিচ্ছে যে তারাও জানতে বানায়। ঠিক আছে, তো আমরা যারা কোনো কিছু ইনভেন্ট করি বা কোনো কিছু যদি জানতে পারি, সেক্ষেত্রে আমরা সেগুলোকে শেয়ার করি বা জানাই, ভিডিওর মাধ্যমে জানাই। সো সেরকমই তারা একটা জিনিস তাদের কাছে রেপ্লিকা হিসেবে বানিয়ে দিয়ে যাচ্ছে, তারপর থেকে তারা ফলো করতে শুরু করছে। তো সম্রাট আকবর বেশি দিন, সম্রাট বাবর তিনি 4 বছর রাজত্ব করতে পেরেছেন, কারণ তার যুদ্ধ করতে করতে কেটে গেছে। তিনি পারস্যে চলে গেছিলেন, সেখান থেকে তিনি সেখানকার স্টাইলকে আপন করে নিচ্ছেন, পারস্যের কিছু স্টাইলকে তিনি নিয়ে আসছেন। তো সেখান থেকে কাবুলিবাগ মসজিদ, সম্বলের জামা মসজিদ। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে রাখা দরকার, যে তারা যে এই যে সৌধগুলো বানিয়েছে বা স্থাপত্যকীর্তিগুলো বানিয়েছে, তারা তাদের ভালো লেগেছে বলে বানায়নি, তারা তাদের সম্রাটের যে ক্ষমতা বা তাদের যে রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক পাওয়ার, তাদের যে ভাবনা চিন্তা, তাদের স্থাপত্যকীর্তি, তাদের যে সৃজনশীলতা, সেইগুলোকেও তারা ওই মাধ্যমে ফুটিয়ে তুলতে পেরেওছে। আমরা জানি যে আমরা যখন পুরীর জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, যখন পুরী অনন্ত চোর গঙ্গজনী পুরীর জগন্নাথ মন্দির তৈরি করছেন, তিনি যখন তৈরি করছেন, আমরা মোটিভ জানি যে তিনি শুধুমাত্র তার জন্য, তিনি শুধু দেখাবার জন্য তৈরি করছেন না, তিনি সাধারণ মানুষ যাতে আপন করে নেয়, সাধারণ মানুষ যাতে তাকে খুব বড় রাজা ভাবে, সেই জন্য তিনি সেটাকে তৈরি করছেন।
এবং যাতে সবাই তাকে মান্যতা দেয়। সেক্ষেত্রেও এই ক্ষেত্রেও একই সেম কাজ করছে যে তার মান্যতা দেবে, সেই জন্য তারা এটা বানাচ্ছে। এবং বললাম যে এই বাবর এই সম্বলে জামা বানিয়েছেন, যে ওই ভারত বিজয়কে তিনি একটা জিনিস জয় করেছেন, একটা জায়গা জয় করেছেন, সেইটাকে স্মরণীয় করে রাখবার জন্য, মেমোরেবল করে রাখবার জন্য তিনি 1526 খ্রিস্টাব্দে ওটা নির্মাণ করছেন। তো পরবর্তীতে বলছে সম্রাট হুমায়ুনের কথা বলা যায়, তাকে ভাগ্যবান রাজা বলা যায়, আবার আর একটা তরফে তাকে দুর্ভাগ্যতম রাজাও বলা যায়। তিনি বেশি দিন বাঁচতে পারেননি, নিজের লাইব্রেরি থেকে পড়ে গিয়ে মারা গেছেন। এবং ভাগ্যের বিড়ম্বনা তার কারণে তিনি বারবার যুদ্ধ করতেই ব্যস্ত ছিলেন, চলে গেছিলেন, আবার এসেছেন, এবং তিনি বেশি আত্মনিয়োগ করতে পারেননি, বা এই কাজে তিনি বেশিরভাগ ক্ষেত্রে করতে পারেননি। কিন্তু তিনি পরবর্তী জেনারেশনের জন্য কি বলবো যে আমি পথ দিশা দেখিয়ে গেছেন, এটা বলা যায়। এবং তিনি দুটো তার সময় যে তার এতে বানানো হয়েছিল, একটা হচ্ছে দিন পানাহ, খুব ফেমাস, দিন পানাহ প্রচুর জায়গায় কোশ্চেন আসে, এবং হুমায়ুনের সমাধি, এইগুলো সেই তার সময় বানানো হয়েছে। এবং পরে আর একজনকে না বললেই নয়, এই ইতিহাস যদি বর্ণনা করতে হয় শেরশাহকে না বললে তো হবে না। তো শেরশাহ হচ্ছে মুঘল ভারতের স্থাপত্য কর্মের এক অন্যতম, এক শ্রেষ্ঠ, এক খুবই অন্যতম একজন স্রষ্টা বলা যায়। বা তার সময়ে তিনি পুরনো কেল্লা নির্মাণ করছেন, কিলাই কহনা নির্মাণ করছেন, শেরশাহ সুরি নির্মাণ করছেন। এই যে স্ট্রাকচার, গম্বুজ স্ট্রাকচার, পাশ থেকে জল যাতে রিফ্লেক্ট করে, আকৃষ্ট হয়, সৌন্দর্যের চরম তারা বানাতো। এবং আমরা পদ্মাবত সিনেমাতে দেখেছি যে, আমরা যদি উদাহরণ দিই যে আয়নাতে ভালো লেগেছিল বলে আলাউদ্দিন খলজি তার প্রেমে পড়ে গেছিলেন। বা ওই একটা মহল থাকতো, রানীদের জন্য আর একটা জলের মাঝখানে মহল থাকতো, সেরকমই আর কি স্ট্রাকচার তারা বানাতে চেয়েছেন। ঠিক আছে, তাদের সৃজনশীলতার আমরা প্রশংসা করবই করব। এবং পরবর্তী যে সম্রাট আছেন তার নাম হচ্ছেন সম্রাট আকবর। তিনি মুঘল সাম্রাজ্যের ভিত্তি রচনা করেন, ভিত্তি বলবো না, তিনি বিবর্তন ঘটান, একবারে পুরো চূড়ান্ত বিবর্তন, এবং তাকে শ্রেষ্ঠ রাজা বলা যায়। মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা হচ্ছে আকবর। তিনি তার সভাতে নবরত্ন রেখেছেন, বীরবল তাদের মধ্যে একজন রেখেছিলেন। এবং তিনি চিত্রশিল্পীর সঙ্গে সঙ্গে তিনি এই সমস্ত স্থাপত্য ভিত্তিরও পৃষ্ঠপোষকতা করেছেন। তিনি বেলে পাথরকে আঁকড়ে নিয়ে এই সমাধি, এই সৌধগুলো তিনি বা স্থাপত্য কীর্তিগুলো বানিয়েছেন। তিনি আগ্রার ফোর্ট বানালেন, ঠিক আছে, আগ্রার কেল্লা বানিয়েছেন লাল বেলে পাথরে, খুব সুন্দর স্থাপত্য কীর্তি। লাহোর দুর্গ বানিয়েছেন। এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদকে জয়ের করার যে তার স্মরণীয়, মেমোরেবল করবার জন্য তিনি এটা তৈরি করেছেন। পরবর্তীকালে এখানে অশোক তার একটা ছাপ রেখে যায়। আকবরী মহল তিনি তৈরি করেছেন। তো এই সমস্ত ভাবে এগুলো ফর্ম করছে। এলাহাবাদ প্রশস্তিটা আকবরের প্রিন্টেড পরে পাওয়া যায়, লেখো। আর এই আকবরও এই সমাধিসৌধটা বা এই স্মৃতিসৌধটা বানানোর মাধ্যমে তার গ্লোরিফাইকেই রেকটিফাই করেছে। তার সঙ্গে সঙ্গে আকবর বানিয়েছেন ফতেহপুর সিকরি, বুলন্দ দরওয়াজা, জামে মসজিদ, বীরবল প্রাসাদ, অনুপ তালাব। ফতেহপুর সিকরির ক্ষেত্রে বলবো এটা একটা নগর, এটা একটা নগরের একটা বাইরে একটা স্ট্রাকচার, যে এটা এর ভেতরে বহু জিনিস ছিল, এর ভিতরে বহু জিনিস নগরের স্ট্রাকচারে বানানো। এই যে বুলন্দ দরওয়াজা, একটা বড় দরওয়াজা, হর্স ট্যাপিং টেকনিকে করা, ক্যালিগ্রাফিক দিয়ে নির্মিত, বহু প্রচন্ড স্ট্রাকচারে সুন্দর লাল বেলে পাথর দিয়ে অসাধারণ তিনি বানিয়ে গেছেন। বুলন্দ দরওয়াজা বানিয়েছেন, জামে মসজিদ, বীরবল প্রাসাদ, বীরবল তার খুবই প্রিয় ছিল, তার জন্য তিনি এটা নির্মাণ করেন। অনুপ তালাও তিনি বানিয়েছেন, যেখানে অনুপ তালা হচ্ছে 4 ভাগে বিভক্ত, মাঝখানে তালাও বা আমরা কি বলবো, একটা জলাশয় বলা যেতে পারে, জলাশয় খুব সুন্দরভাবে নির্মিত করেছেন। এবার বলছে যোধাবাই মহল বা পঞ্চমহল, যেখানে 5টা ভাগে ভাগে ভাগ করে এটা উঠেছে। খিলান রয়েছে, চারদিকটা ফাঁকা, সুন্দর করে 5টা মহল, 5টা ধাপ রয়েছে, যে অসাধারণ। দিওয়ানি, খাস দেওয়ানি আম, যেখানে সাধারণ মানুষের জন্য রাজকীয় যা আলোচনা করবার জন্য আলোচনা সভা ঘর বলা যেতে পারে। হারমশালা, যেটাকে বলছে যে তারা ধর্ম পালনের জন্য বা তাদের নির্দিষ্ট একটা দিনে নামাজ পড়বার জন্য বা তারা যাওয়ার জন্য তাদের করার থেকে করা।
নেক্সট হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। তিনি খুব কম স্থাপত্য কীর্তি নির্মাণ করতে পেরেছেন। তিনি চিত্রকলাতে আত্মনিয়োগ করেছেন, তিনি তার ছাপ রেখে গেছেন। এবং জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান, তিনি সেই পরবর্তীকালে সেই 40 চক্রের আমরা ব্যাপারটা জানি যে তার দমন করতে দেখবে, এবং তিনি সেটাকে তিনি একজন নারী হয়ে তিনি সেই জিনিসটাকে দখল করে রাখবেন। তো তার পরবর্তীকালে সেকেন্দ্রাবাদ, কিন্তু তার সময়ও তিনি বানিয়ে গেছেন হিসেবে সেকেন্দ্রাবাদ, শালিমার বাগ। এই যে শালিমার বাগ আমরা দেখতে পাচ্ছি চিত্রে, যে ফোয়ারা স্টাইল, একটা সুন্দর একটা পরিবেশ, বা আশপাশ থেকে গাছপালা বসানো, ফোয়ারা স্টাইলে চারিদিক থেকে ফোয়ারা, সুন্দর, ঠিক আছে, একটা ঘর মাঝখানে, চারিদিক থেকে তালাও, ঠিক আছে, একটা শহর বানিয়ে গেছেন সেকেন্দ্রাবাদ, যার হদিশ আমরা পাইনি, বা পরবর্তীকালে তার নাম চেঞ্জ হয়ে গেছে। জাহাঙ্গীরের সময়ও থেমে থাকেনি, ঠিক আছে। জাহাঙ্গীরের সুপুত্র শাহজাহান, তিনি এসে এটাকে পুরো ধাপটাকেই পরিবর্তন করে দিচ্ছেন। আকবরের আমলে যে বেলে পাথরের স্ট্রাকচার ছিল সেটা সে পরিবর্তন করে দিয়ে মার্বেলে আনছেন, এবং সাদা মার্বেল যাতে সবার চোখেও সৌন্দর্য লাগে এবং আকৃষ্ট হয়, সেই জন্য তিনি সেটাকে ফর্ম করছেন, এবং খুব সুন্দর অসাধারণ স্টাইলে তিনি বানিয়েছেন। এবং শাহজাহানের রাজত্বকালে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা যায়। মূলত শাহজাহান মার্বেল পাথরের নির্মিত সৌধই বানাতেন। আকবর পর্যন্ত যে রীতি চলেছিল তার বিবর্তন তিনি ঘটান। আমি বলবো তিনি আকবর নির্মিত আগ্রা দুর্গের উত্তর দিকের অংশে আমূল পরিবর্তন ঘটান। তার নির্মিত সমাধিসৌধগুলি হলো দেওয়ানি আম, দেওয়ানি খাস, মতি মসজিদ, জামে মসজিদ, শীষ মহল, তাজমহল, খাস মহল, মুজম্মদাবাদ, আংরিবাগ, মছনি ভবন, শাহজাহানাবাদ, লালকেল্লা, ময়ূর সিংহাসন। ওকে, শাহজাহান তার যে শ্রেষ্ঠ নিদর্শন বা অষ্টম আশ্চর্য তো আমরা জানি যে তাজমহল, সেখানে যে একটা বড় জায়গা বা একটা বড় একর জমি নিয়ে এটা তৈরি করা হয়েছে, যেখানে মার্বেল পাথর দিয়ে সৌধটি বানিয়েছেন। তার মুমতাজের জন্য তিনি সৌধটি বানিয়েছেন। এবং এখানে আরো বলা যাচ্ছে যে তারা তাদের গ্লোরিফাই করার জন্য এখন কিন্তু বানাচ্ছে না, এখন তাদের বেশিরভাগটাই তাদের স্মৃতির উদ্দেশ্যে তারা বানাচ্ছে, তাদের প্রিয়জনকে ভালোবাসার উদ্দেশ্যে, প্রেম নিবেদন বা প্রেমটাকে জনসমক্ষে বিজয়ী করে রাখবার জন্য তিনি এটা বানিয়েছেন। এবং তাদের যে মৃতদেহ সমাধির জন্য যে একটা ব্যবস্থা, মৃতদেহ সমাধিরও যে একটা জায়গা সুন্দর করে মাঝখানে তারা জিনিসটাকে রাখছেন, এবং সমাধিটাকে রাখছেন, এবং বড় একটা জায়গা রাখছেন যাতে প্রেয়ার করতে পারে, সবাই গিয়ে তাদের ভক্তি জানাতে পারে এবং সবাই দেখতে পারে, তার জন্য একটা উন্মুক্ত জায়গা, একটা বড় চারপাশ থেকে নদী, চারবাগ স্টাইল, গাছ বসানো, চারটে ভাগে ভাগ করে নেওয়া, খুব সুন্দরভাবে বানিয়েছেন, ঠিক আছে। তো আগেই আকবরের সময়তে দেওয়ানি খাস, দেওয়ানি আম সেগুলোকে পরিবর্তন করেন, মার্বেল পাথরের তিনি বানান, মতি মসজিদ বানান, ঠিক আছে, শীষ মহল বানান, পুরোপুরি কাঁচ দিয়ে তৈরি, রিফ্লেক্ট হবে, খুব সুন্দর, ঠিক আছে। সেকেন্দ্রাবাদ বা ময়ূর সিংহাসন, সোনার তৈরি ময়ূর সিংহাসন, পাথর রত্ন খোদিত ময়ূর সিংহাসন। আর যদি আমরা তাজমহলের কথা বলি, তাজমহলে পেত্রাদুর্গা স্টাইলে বা মণিমুক্ত খোদাই করা রাখা ছিল, ক্যালিগ্রাফিক স্টাইল রয়েছে, হট স্ট্যাপিং টেকনিক রয়েছে, পরবর্তীকালে আমরা ইন্টারলকিং টেকনিক দেখবো, সেখানে লকিং টেকনিকে করা হতো যাতে পরবর্তীকালে ভেঙে না যায়, খুব সচেতন ভাবতে। কিন্তু আগের ক্ষেত্রে আমার একটা বলা দরকার যে আগের যে কিছু সৌধগুলো ছিল সে তার মিনারগুলো ভেঙে যেত, সেই জন্য তারা একটা আর্চ ফর্ম করে ওই খিলানগুলোকে চারটে ভাগে দাঁড় করিয়ে দিত। চারটে থাকলে সেটা আর ভাঙার পোষণ হতো না, কোনো কোনো ক্ষেত্রে খুব দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগের জন্য ভেঙে যেত, কিন্তু কেউ আক্রমণ করলে তারা ইচ্ছা করে ভেঙে দিত, কিন্তু তা না হলে ভাঙবার সুযোগ ছিল না। তারা পরবর্তীকালে ওটার উপর কাজ করেছিল ওটাকে সুন্দরভাবে তৈরি করার জন্য। এবং ময়ূর সিংহাসন, লালকেল্লা, ঠিক আছে, যেখানে রিপাবলিক ডে সেলিব্রেট করা হয়, এই যে স্ট্রাকচার, এই যে তারা তৈরি করে দিয়ে গেছে, এইগুলো আমাদের না জানলে কখনোই যে এত বড় ব্রিফ হিস্ট্রি সে আমাদের জানাটা খুবই দরকার। এবং এই টপিকটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো টপিক, জানতে হওয়ার দরকার। তো শেষ সম্রাট হচ্ছে সম্রাট ঔরঙ্গজেব ও তার পুত্র আজম শাহ। তো এই যে সম্রাট ঔরঙ্গজেব বা আজম শাহ বলছি, এই সম্রাট ঔরঙ্গজেবের সময় আমরা জানি মুঘল সাম্রাজ্যের পতন হয়েছে, এবং মুঘল সাম্রাজ্যের পতন হচ্ছে 1707 খ্রিস্টাব্দে, 1526 থেকে 1707, যে 180 বছরের যে টানা যে একটা চ্যাপ্টার, একটা ইতিহাস, বড় ইতিহাস, সেটা আমরা গ্লোরিফাই কখনোই একটা ছোট্ট অংশটাকে বাদ দিয়ে বা করে দিয়ে করতে পারি না। তাদের যে বিবর্তন, এই যে তাদের যে ভাবধারা, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে সৃজনশীলতা, সেখান থেকেই আমাদের শিক্ষা নেওয়া দরকার, এবং শেখা দরকার যে তারা কিভাবে ভাবতো, তারা কিভাবে লাল বেলে পাথর থেকে দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা আরো যে
চিন্তা ভাবনা করেছে সাদা মার্বেল পাথরের যে তৈরি করেছে, আমরা এখন মার্বেলের চারিদিকে বাড়ি ঘর দেখি দেখি অনায়াসে দেখি, খুব সুন্দর লাগে। তো এই সম্রাট ঔরঙ্গজেবের আমল থেকে মুঘল সাম্রাজ্যের পতন হতে শুরু করে। তবু তার সময় তৈরি কিছু সৌধ রয়েছে, আলমগীর দরজা রয়েছে, বাদশাহী মসজিদ রয়েছে, জিনাত মহল রয়েছে, খুবই ফেমাস। জিনাত মহল খুবই ফেমাস একটা সৌধ। তার পুত্র আজম শাহ তার মায়ের জন্য বিবিকা মকবরা তৈরি করে গেছে। বিবিকা মকবরাও খুব ফেমাস একটা সৌধ। আজম শাহ তার মাকে খুবই ভালোবাসতেন, তিনি তার উদ্দেশ্যে বিবিকা মকবরা তৈরি করেছেন। সম্রাট ঔরঙ্গজেবও তৈরি করেছেন কিছু কিছু, এবং তার পরবর্তীকালে দেখতে পাবো আমরা সম্রাট ঔরঙ্গজেব পৃষ্ঠপোষকতা করা বন্ধ করে দিয়েছেন এবং তার দরবার থেকে চিত্রশিল্পীদের, সৃজনশীল শিল্পীদের তাড়িয়ে দিচ্ছেন, তাদের দরকার লাগবে না বলছেন, মজা করছেন তাদের ওপর, হাসাহাসি করছেন। এবং পরবর্তীকালেও এই যে ভাবধারা এখানেই স্টপ হয়ে যায়নি, তাদের সৃজনশীল চিন্তাভাবনার, তাদের যে কালচারের চিন্তাভাবনা এখানে অবসান ঘটলেও পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে যারা আসছে, যারা পাওয়ারে আসছে, তারা তাদের মতো জিনিস বানাচ্ছে। মানে আমরা যদি উপসংহার একটা লাইন টানার চেষ্টা করি এই ভিডিওটার, তাহলে বলবো যে পরিশেষে বলা যায় যে সম্রাট বাবর ও হুমায়ুন তো যুদ্ধ করতে করতেই কেটে গেছে। পরবর্তীকালে আকবর আর হুমায়ুনই তৈরি করেছেন এই স্থাপত্য শিল্প এগুলো। আকবর তারা তৈরি করেনি, তারা তাদের স্থপতি দিয়ে তৈরি করেছে। তাদের স্থপতিগুলোরও অনেক অবদান রয়েছে। আমরা শুধু রাজাকে গ্লোরিফাই করি তা না, স্থপতিগুলোর যারা তৈরি করে, নির্মাণ কাজও তৈরি করে, তাদেরও অজস্র পরিশ্রম, রক্ত, ঘাম ঝরা পরিশ্রমের ফল হচ্ছে এই সৌধগুলো এবং এই এত বড় ইতিহাস। আকবর ও শাহজাহানের সময় হিন্দু ইসলামিক আর্কিটেকচারে বিবর্তন হয়। আকবর লাল বিলি পাথরকে ভরসা করেছেন এবং শাহজাহান যে মার্বেল সেটাকে নিয়ে তৈরি করেছেন। এবং জাহাঙ্গীরের চারুশিল্প কলার একটা বিকাশ ঘটান। ঔরঙ্গজেবের সময় থেকে এই অবনতি হতে শুরু করে। অন্যান্য শিল্পধারারও বিকাশ হয়েছে এই সময় এবং পরবর্তীকালে রাজপুত মারাঠারা তাদের শিল্পরীতি আনছেন। আমি আবারও বলছি যে এইটা কোনো একটা স্টপ হয়ে যায় না, কোনো কিছু একটা তৈরি হওয়ার পর ওটা স্টপ হয়ে যায় না। পরবর্তীকালে যে আসে সেইটার হাত ধরে তার যে সৃজনশীল কালচার, তার যে সৃজনশীলতা ধরে সেটাকে এগিয়ে নিয়ে যায়। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। স্টুডেন্টরা যদি ভালো লাগে ফলো করো এবং কমেন্ট করো, কোথাও ভুল হলে আমাকে ক্ষমা করে দিও।